আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের তাপ অধ্যায়ের দ্বিতীয় পার্টটা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি, যেখানে মূলত আমরা তাপমাত্রা, বিভিন্ন থার্মোমিটারগুলোর সম্পর্কে সব পড়েছি। তারপরে তাপ প্রয়োগের ফলে কিভাবে কী পরিবর্তন হয় সেই সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা আমরা করেছি। ঠিক আছে, আপেক্ষিক তাপ, উষ্ণতার পরিবর্তন কিভাবে হয়, যাবতীয় যা বিস্তারিত সেগুলো পড়েছি। এবার আমরা দ্বিতীয় পার্টে আসব। মনে করে দেখো, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম তাপ প্রয়োগ করলে বস্তুর তিনটে জিনিসের পরিবর্তন হয়। একটা কি বলেছিলাম? উষ্ণতার পরিবর্তন। একটা বলেছিলাম অবস্থার পরিবর্তন। আরেকটা বলেছিলাম আকার বৃদ্ধি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট, যেটা অবস্থার পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করব। কারণ এর আগের দিন আমরা উষ্ণতা বৃদ্ধির পার্টটা পুরোপুরি আলোচনা করেছি। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা আছে, অবস্থার পরিবর্তনের মধ্যে আমরা কী বুঝি। তো প্রথমে এই পোর্শনটার আগে আমি একটা বেসিক জিনিস একটু বলে দিই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়েই আলোচনা করি, তারপর আমি ডিটেলে আসছি একটু। দেখো, অবস্থার পরিবর্তন বলতে গেলে আমরা পদার্থের তিনটে অবস্থা নিয়ে আলোচনা করব। এবার তিনটা অবস্থা কি কি আমরা কি জানি? পদার্থের তিনটে অবস্থা, একটা হয় তরল, একটা হবে কি কঠিন, আরেকটা হবে গ্যাসীয়। তাই তো, সবাই জানো এটা তিনটে অবস্থা পদার্থের: কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়? যে কোনো একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় যে পরিবর্তন, সেটা মানে তরল থেকে কঠিন হতে পারে, বা কঠিন থেকে তরল হতে পারে, বা তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল, এই ধরনের ঘটনাগুলো। তো এখানে তোমাদেরকে এই চারটে টপিকই কিন্তু ভালো করে পড়তে হবে। কোনটাকে কী বলে সেই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। কীরকম? আমরা প্রথমে পড়ব গলন। গলন কোনটাকে বলা হয়? কঠিন থেকে তরল হওয়ার ঘটনাকে আমরা বলি গলন। এই যে দেখো লেখাই আছে এখানে, কঠিন থেকে কিসে হচ্ছি? তরলে। এর উল্টো ঘটনাটা, মানে তরল থেকে কঠিন হচ্ছি যদি, দেখো তরল থেকে কঠিন হওয়ার এই ঘটনাকে আমরা কি বলি? কঠিনীভবন। একই রকম যদি আমরা তরল থেকে বাষ্পে পরিণত হয়, সেটাকে বলি বাষ্পীভবন। আর বাষ্প থেকে যদি তরল হয়, এর উল্টোটা মানে বাষ্পীভবনের উল্টো, সেটাকে বলি আমরা কি? ঘনীভবন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে উষ্ণতার কিন্তু পরিবর্তন হয় না, মানে নির্দিষ্ট উষ্ণতায়। তো এই কথাটা মাথায় রাখবে, অবস্থার পরিবর্তন যখনই হবে তখন কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। একদম দুটো অবস্থাতেই একই উষ্ণতায় থাকবে, উষ্ণতার কোনো পার্থক্য হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা এখানে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, কঠিন তারপর তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরল পড়লাম, কিন্তু কঠিন থেকে গ্যাসীয় কিন্তু আমরা পড়িনি। তো সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আমি এখানে লিখিনি, মানে ধরো কঠিন থেকে গ্যাসীয় আমি এখানে লিখে দিচ্ছি। কঠিন থেকে ডিরেক্ট যদি গ্যাসীয় হয়, এটাকে আমরা বলি কি বলি? ঊর্ধ্বপাতন। এটা মনে রাখবে, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে হয় উদাহরণ যদি বলি, মনে রাখবে দুটো, একটা হচ্ছে কর্পূর, আরেকটা হচ্ছে ন্যাপথা বা ন্যাপথলিন আমরা বলতে পারি। ঠিক আছে, কর্পূর বা ন্যাপথলিন, বা না, দুটো আলাদা অবশ্যই পদার্থ। তো কর্পূর এবং ন্যাপথলিনের ক্ষেত্রে যেটা ঘটে সেটাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বলি। হ্যাঁ, এই টার্মটা একটু মনে রাখবে, ঊর্ধ্বপাতন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি চারটে টার্ম বললাম: গলন, কঠিনীভবন, বাষ্পীভবন এবং ঘনীভবন। এবার এইটাকে একটা আমি বেসিক একটা চার্টের সাহায্যে একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, দেখো ভালো করে একটু বুঝবে। এখানে আমরা কী লিখলাম? কঠিন। এবার কঠিন থেকে কি হতে পারে? তরল। ঠিক আছে, তরল থেকে কি হতে পারে? গ্যাসীয়। প্রতি ক্ষেত্রে কী প্রয়োজন হবে? আমাকে কী দিতে হবে? একটা তাপ দিতে হবে। তাহলে তাপ দিলে, কঠিন পদার্থে যদি আমি তাপ দিই, সেটা তরলে পরিণত হয়। আবার তরল পদার্থে যদি তাপ দিই একই রকমভাবে, তাহলে সেটা কিসে পরিণত হবে? গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এবার দেখো, এই যে কঠিন থেকে যে তরল হলো, এই ঘটনাটাকে কি বলি আমরা? একটু আগেই বললাম, বলি এটাকে গলন। ঠিক আছে। আবার একই রকমই তরল থেকে গ্যাসীয় হওয়ার ঘটনাকে আমরা কি বলি? বাষ্পীভবন। আচ্ছা, এবারে উল্টোতে আসি, তরল থেকে কঠিন হওয়ার ঘটনাকে আমরা কি বলি? কঠিনীভবন। এবং একই রকমই তরল থেকে গ্যাসীয় হওয়ার ঘটনাকে আমরা কি বলি?
ওহ, উল্টো বলেছি, এক সেকেন্ড। না, ঠিকই আছে, ঠিক আছে, তীরটা একটু উল্টো দিয়েছি, এক সেকেন্ড। হ্যাঁ, গ্যাসীয় থেকে তরল, কারণ প্রথমে কঠিন থেকে তরল করলাম গলন, তরল থেকে কঠিন হলে কঠিন ভবন, ঠিকই আছে। তরল থেকে গ্যাসীয় হলে বাষ্পীয় ভবন, আর গ্যাসীয় থেকে তরল উল্টোটা, এটাকে আমরা বলবো হচ্ছে গ্যাসীয় থেকে তরল, এটাকে আমরা বলবো ঘনীভবন। ঠিক আছে, আমি একটু তীরটা একটু দিয়ে দিই, যদিও শেষের দিকে তীর দিয়েছিলাম। এদিকে এটা কঠিন থেকে তরল হয়েছে, মানে এদিকে এটা তরল থেকে গ্যাসীয় হয়েছে এই দিকে, আর গ্যাসীয় থেকে তরল হয়ে উল্টো দিকে। ঠিক আছে, এই চারটা মোটামুটি একটু মাথায় রাখবে। ঠিক আছে, দুটো ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে, দুটো ক্ষেত্রে কিন্তু মিডলে কী দরকার হবে, একটা তাপের। ঠিক আছে, আমি একটু বক্স করে দিই, সবগুলো পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই চারটা একটু মনে রাখবে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে তাপ লাগবে বলে দিলাম। এইবার এইখানে একটা আসে যে এই যে তাপটা লাগছে, তো এই তাপটাকে আমরা কি বলবো, এই তাপটাকে বলা হয় লিন তাপ। ঠিক আছে, যেমন এর আগের দিন আমরা আপেক্ষিক তাপ পড়েছিলাম, সেটা আলাদা একটা টপিক। আজকে আমরা এই লিন তাপটা পড়বো। কোনটা লিন তাপ, এই যে এখানটায় আমি যে তাপটা প্রয়োগ করেছি অবস্থার পরিবর্তনের জন্য, সেই তাপটাকে আমরা বলি কি, লিন তাপ। এবার লিন তাপের ডিটেলে আসছি। ঠিক আছে, লিন তাপ কী বলে, কাকে বলে, সেগুলো দেখো লেখা আছে এখানে, লিন তাপ। আচ্ছা, সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো, মুখস্থ করতে পারে কিন্তু বুঝবে। দুটো তিনটে টার্ম আছে, সেই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, তার মানে কি, লিন তাপ তখনই প্রয়োগ হবে যখন উষ্ণতাটা স্থির থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এবং কি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো, তার মানে জাস্ট অবস্থার পরিবর্তন হবে, তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, যে কোনো একটা হবে, শুধুমাত্র কি অবস্থার পরিবর্তন। এর জন্য যে সব থেকে কম পরিমাণ তাপের প্রয়োজন, খেয়াল করবে এখানে ন্যূনতম লেখা আছে, হ্যাঁ, ন্যূনতম তাপের প্রয়োজন, সেটাকে আমরা বলবো কি, লিন তাপ। বোঝা গেল? তার মানে একটা জিনিস খেয়াল করো, ধরো আমি এখানে একটা বস্তু নিয়েছি, এই বস্তুটার ভর ধরো 10 কেজি। ঠিক আছে, একে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তাহলে এটা কিসে পরিণত হবে, ধরে নাও এটা ছিল কঠিন। ঠিক আছে, এখান থেকে কি হয়ে গেল, এটা তরলে হলো। আচ্ছা, কঠিন থেকে তরল হলো। এইবার এই যে কঠিন থেকে তরল হচ্ছে, খেয়াল করো, আমি একটা তাপ দিলাম, বা এর উষ্ণতার আগে ধরে নিই, ধরো এর একটা উষ্ণতা ছিল, সব থেকে ভালো হয় বরফ ধরে নিই, এখানে লিখে দিই এটা বরফ। হ্যাঁ, বরফ। তার মানে যদি বলি বরফ যখন ছিল তখন উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ ছিল। একই রকমই এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে আমি কিসে রূপান্তরিত করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। তাহলে এটাকে কী বলবো, কঠিন থেকে তরল হয়ে গেল, মানে গলন হলো। তো এই 0 ডিগ্রির বরফ থেকে কি বলছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কী তৈরি হলো, এটা জল তৈরি হলো। তার মানে খেয়াল করা একটা জিনিস, উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি ছিল, বরফের ক্ষেত্রে জলের ক্ষেত্রেও 0 ডিগ্রি, মানে উষ্ণতা পরিবর্তন হয়নি। তো এই জাস্ট এই পরিবর্তনটা, মানে বরফ থেকে যে জল হতে গেলে একটা ন্যূনতম তাপ লাগবে, তার চেয়ে বেশি যদি তাপ দিই তাহলে কী হবে, এই জলের উষ্ণতাটা আবার বাড়বে, মানে 0 ডিগ্রি তো আর থাকবে না, তখন 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো হবে। কিন্তু আমি যদি বলি 0 ডিগ্রি বরফ থেকে শুধুমাত্র 0 ডিগ্রি জলে পরিণত করব, এইটা করার জন্য যে একটা কি ন্যূনতম তাপ লাগবে, এটাকেই বলবো লিন তাপ। আশা করি সবাই বুঝতে পেরে গেছো লিন তাপের কনসেপ্টটা। আচ্ছা, এবার লিন তাপ যেহেতু পড়লাম, এর একটা একক সম্পর্কে পড়বো আমরা। দেখো, লিন তাপের একক কী হবে, প্রথমে আমরা এসআই পদ্ধতিতে দেখি। লিন তাপটা কি একটা তাপ, তো তাহলে তাপের যে একক লিন তাপেরও তাই একক হবে। কিন্তু যেহেতু এই যে বরফের পরিমাণটাও একটা ধরেছি, তো এখানে পরিমাণটা তো নির্দিষ্ট করতে হবে না, কারণ কারণ যদি আমি বলি 10 কেজি বরফ গলাতে যতটা তাপ লাগবে, আমি যদি 100 কেজি বরফ নিই তাহলে বেশি তাপ লাগবে, তাহলে সেক্ষেত্রে তো আবার নির্দিষ্ট করা গেল না। তো সেই কারণে বরফের যে ওজনটা বা ভর যদি বলি, সেটাকেও নির্দিষ্ট করতে হবে। এই কারণে লিন তাপের একককে আমরা বলবো এসআই পদ্ধতি, তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে, বাংলায় লিখে দিই, দাঁড়াও একটু, জুল পার কিগ্রা বা কেজি বলতে পারো।
তাহলে সিজিএসে কী হবে, ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে লিনতাপের একক, এই দুটো খুব ইম্পর্টেন্ট, জুল পার কেজি অথবা এসআই জুল পার কেজি আর সিজিএসে ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাত্রা বলি তাহলে মাত্রাও বের করতে পারি চাইলে। বলো মাত্রা কী হবে, যেহেতু সম্পর্কটা আমরা পেলাম জুল ও একক থেকেই, জুল পার কিগ্রা, তার মানে তাপের মাত্রা আর নিচে কি থাকবে, ভরের মাত্রা। এবার তাপের মাত্রা, তাপ কি একটা শক্তি, তাহলে শক্তির মাত্রা লিখলেই হলো। শক্তির মাত্রা কি হয়, কার্য শক্তির মাত্রা একই, mL² (10⁻²) ডিভাইডেড বাই কী আছে, ভর মানে কি আরেকটা এম, তাই তো। তাহলে এম কি হলো, কেটে গেল নিশ্চয়ই, তাহলে কি পড়ে থাকছে, L² (10⁻²). খুব ইম্পর্টেন্ট এই দুটো টপিক, খুব ভালো করে মনে রাখবে। এটা গেল মাত্রা আর এটা গেল একক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে লিনতাপের একক কী আর লিনতাপের মাত্রা কী। আচ্ছা, লিনতাপ হয়ে গেল, এবার নেক্সট পার্টে যাচ্ছি। দেখো লিনতাপের প্রকারভেদ। এবার লিনতাপ কি দুই প্রকারের, কেন এখানে দুই প্রকারের ধরেছি আমরা, সাধারণত 4 প্রকারেরই হয় কিন্তু পুরোটা পড়ার দরকার নেই, 2 প্রকার পড়বে। কীরকম, একটা হচ্ছে গলনের লিনতাপ আর একটা বাষ্পীভবন। এবার গলনের লিনতাপ মানেটা কি, গলনের লিনতাপ মানেই হচ্ছে গলন হবে কিসে, কঠিন থেকে কি হবে, তরল, তাই তো। তার মানে কঠিন থেকে তরল হওয়ার জন্য উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যে ন্যূনতম তাপ প্রয়োগ করলে একক ভরের কোনো একটা পদার্থের কি হয়, জাস্ট গলন হচ্ছে, সেই গলন হওয়ার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, লিনতাপের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে কি গলনের লিনতাপ। আচ্ছা, একটা এক্সাম্পল বলি, দেখো ধরো এখানে আমি বরফ নিয়েছি 0°C, ঠিক আছে, 0°C, এটা ধরো বরফ হলো তো, কতটা বরফ, 1 কেজি। এইবার এটাকেই আমি এখানে ধরো জল বানাচ্ছি, কত, এটা 0°C জল, এটার পরিমাণটা কত, 1 কেজি আছে। তাহলে এর জন্য আমার কতটা তাপ দিতে হবে, মনে রাখবে এটাকে বলা হয় বরফ গলনের লিনতাপ, লিখেই দিই, বরফ গলনের লিনতাপ। এই মানটা মনে রাখবে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম, একক যেহেতু বললাম ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলনের লিনতাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। এই কথাটার অর্থটা কি, এটা কথার অর্থ হচ্ছে এই যে 0°C উষ্ণতার বরফ ছিল, সেটাকে 0°C উষ্ণতার জলে পরিণত করতে গেলে কতটা তাপ লাগবে, 80 ক্যালোরি। আচ্ছা, উল্টোভাবে বলা যায় 0°C উষ্ণতার জল থেকে যদি আমি 80 ক্যালোরি তাপ বের করে নিই, তাহলে সেটা কী হবে, 0°C উষ্ণতার বরফে পরিণত হবে। তার মানে গলনের ক্ষেত্রে লিনতাপ যা, কঠিনীভবন যদি বলি মানে তরল থেকে কঠিন হচ্ছে, সেক্ষেত্রেও লিনতাপটা কী হবে, একই থাকবে। তাহলে বরফ গলনের লিনতাপ যেমন 80 ক্যালোরি পার গ্রাম, সেরকমই জল জমে বরফ হলে তার কঠিনীভবনের লিনতাপও কত হবে, 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তাহলে এই সেম কনসেপ্টটা যদি আমরা বাষ্পীভবনে আসি, তাহলে বাষ্পীভবনের ক্ষেত্রে কী হবে বলো, তরল থেকে বাষ্প হবে নিশ্চয়ই, সেটাকে আমরা বাষ্পীভবন বলি। এইবার একই রকমভাবে যদি বলি, এখানে ধরো জল নেওয়া ছিল, কতটা, 100°C উষ্ণতার কী ছিল, জল, কতটা পরিমাণ ধরলাম, 1 কেজি পরিমাণ। এটাকে পরিণত করছি আমরা ধরো বাষ্প, ঠিক আছে, এটা কি 100°C উষ্ণতার বাষ্পে পরিণত হলো, কতটা পরিমাণ, 1 কেজি পরিমাণ। তাহলে এটাকে আমরা বলবো জলের বাষ্পীভবনের লিনতাপ। এটা কত, মনে রাখবে এটা অ্যাকচুয়াল ভ্যালু যদি বলি 537 ক্যালোরি পার গ্রাম। কখনো কখনো মতান্তরে এটা কোনো জায়গায় হয়তো 540ও থাকে, ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট ভ্যালু যদি বলো তাহলে এটা কত হবে, 537। তো এই ভ্যালুটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এটা কি জলের বাষ্পীভবনের লিনতাপ, তার মানে কি 100°C উষ্ণতার জলকে বাষ্পে পরিণত করতে গেলে কতটা, 100°C উষ্ণতার বাষ্পে পরিণত করতে গেলে কতটা তাপ লাগবে, 537 ক্যালোরি তাপ লাগবে। একইভাবে উল্টো দিক থেকে যদি বলি, 100°C উষ্ণতার বাষ্পকে 100°C উষ্ণতার জলে পরিণত করতে গেলে 537 ক্যালোরি তাপ বের করতে হবে।
আচ্ছা, দুটো পার্ট গেল, গলনের লিন তাপ আর বাষ্পীভবনের লিন তাপ। এবার নেক্সট পার্টে যাচ্ছি। দেখো নেক্সট পার্টটা কি, উষ্ণতার বৃদ্ধি এবং অবস্থার পরিবর্তন। এটার মানেটা কি, এর আগের দিন আমরা পড়েছিলাম উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি, যেটাই বলি, হ্রাস বৃদ্ধি যাই হোক, আর আজকে বললাম অবস্থার পরিবর্তন। দুটো ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। উষ্ণতার পরিবর্তনের জন্য কি প্রয়োজন হবে, উষ্ণতার পরিবর্তনের জন্য প্রয়োজন হবে আপেক্ষিক তাপ, ঠিক আছে। আর যদি অবস্থার পরিবর্তন হয় তার জন্য প্রয়োজন হবে লিন তাপ। খুব ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, কারণ গাণিতিক অঙ্ক করতে গেলে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। যখনই উষ্ণতা চেঞ্জ হচ্ছে, এটা মাথায় রাখবে যে যে কোনো কিছু হতে পারে, 0 থেকে 30, 10 থেকে 20, 10 থেকে 100 চেঞ্জ হচ্ছে, তখন আমরা কোন তাপ ইউজ করবো, আপেক্ষিক তাপ, যেটা এর আগের দিনে চ্যাপ্টারে পড়েছি। মনে করো দেখো এরকম একটা সূত্র ছিল, H = কী ছিল, MST, এই সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। আর যখন অবস্থার পরিবর্তন হবে, লিন তাপ যখন আসছে, তো লিন তাপটাকে আমরা কী দিয়ে লিখবো, ধরো এল দিয়ে লিখি লিন তাপকে। হ্যাঁ, খেয়াল করো এখানে আমরা যখন লিন তাপটা পড়েছিলাম এককটা কী লিখেছিলাম, জুল পার কিগ্রা। তো তার মানে আমরা কি এখান থেকে এই কথাটা বলতে পারি না, এখানে একটু লিখে দিই, ধরো লিন তাপ ইকুয়ালস টু কী বলতে পারি, ন্যূনতম তাপ, ন্যূনতম তাপ ডিভাইডেড বাই কী লিখবো, যেহেতু কি নিচে ভর ছিল একক ভরের, সেখানে লিখবো হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে। আচ্ছা, এখানে সংজ্ঞাটাই একক ভরের কথাটা একটু বলা নাই, আমি একটু লিখে দিই এটা। উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য একক ভরের, এই কথাটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়েছে, একক ভরের পদার্থে, ঠিক আছে, যে ন্যূনতম তাপের প্রয়োজন হয় তাকে লিন তাপ বলে। এবার ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে এই ভ্যালুটা একটু মনে রাখবে, ঠিক আছে, যে লিন তাপ ইকুয়ালস টু কী ধরি আমরা, ন্যূনতম তাপ ডিভাইডেড বাই বস্তুর ভর, মানে একক ভরের বস্তুর যে পরিমাণ ন্যূনতম তাপ লাগবে সেটা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা বলি, খেয়াল করো, তাহলে লিন তাপ ইকুয়ালস টু কী বলতে পারি আমরা, এল দিয়ে যদি লিখি, এল দিয়ে যদি লিখি সেটা কি, প্রয়োজনীয় তাপ, ন্যূনতম তাপ, যেটা ডিভাইডেড বাই কি, বস্তুর ভর। তো তার মানে এখান থেকে এইচ বের করলে আমরা কি পাবো, কোনাকুনি গুণ করলে নিশ্চয়ই এমএল পাবো, তাই তো। যেখানে এল মানে কি, লিন তাপ, আর আগের সমীকরণটাতে এস মানে কি ছিল, আপেক্ষিক তাপ। মনে করে দেখো এস লিখেছিলাম এর আগের দিন, তার মানে H = হলো এমএসটি, আর এক্ষেত্রে H = কত হবে, এমএল। দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, যখনই অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে বরফ থেকে জল, জল থেকে বরফ, উষ্ণতা একই থাকছে, সেক্ষেত্রে আমরা কতটা তাপ লাগলে চাইলে কী লিখব, এমএল। আর যদি উষ্ণতা পরিবর্তন হয় তাহলে লিখব হচ্ছে এমএসটি। টি মানে উষ্ণতা কতটা বাড়লো বা কমলো, এটা আগের দিনই পড়েছো। আচ্ছা, এবার এই দুটো রিলেটেড একটা গাণিতিক অঙ্ক আমরা করি, দেখো তাহলে তুমি এক্স্যাক্টলি বুঝে যাবে কীভাবে প্রয়োগ করব। কোশ্চেনটা কী আছে, এক খণ্ড বরফকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করতে হলে কী পরিমাণ তাপের প্রয়োজন। দেখো এখানে কি কি চেঞ্জ হচ্ছে ভালো করে বুঝবে। প্রথমে -20 ডিগ্রি সেন্টিগ্রেডের কী ছিল, এটা বরফ, এখান থেকে প্রথমে হবে 0 ডিগ্রির বরফ, তাই তো। তাহলে এখান থেকে কি হলো, এইটুকু পোর্শনে কি হবে, উষ্ণতা বৃদ্ধি, তাই তো। এরপর 0 ডিগ্রি বরফ থেকে হবে 0 ডিগ্রি জল, তাই তো। তারপরে 0 ডিগ্রি জল থেকে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, তারপরে এখান থেকে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, তারপর এখান থেকে হবে 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, লাস্টে আলটিমেটলি 105 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে অবধি যেতে হবে। তো এখানে উষ্ণতা বৃদ্ধি হলো প্রথমটা, দ্বিতীয়টাই এটাতে কি হবে, অবস্থার পরিবর্তন, তাই না। খেয়াল করে দেখো, বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হলো, উষ্ণতা একই আছে, তার মানে বরফ থেকে যা জল হচ্ছে, অবস্থা পরিবর্তন। একই রকমই এইটা যদি দেখি আবার কি হবে, এটা উষ্ণতা বৃদ্ধি, তাই তো। 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বাষ্প, জলটা জলই আছে, শুধুমাত্র কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে। পরেরটা আবার কি, অবস্থার পরিবর্তন, কারণ 100 ডিগ্রি জল থেকে কি হলো, 100 ডিগ্রির বাষ্প হলো, তারপর আবার কি হবে, উষ্ণতার বৃদ্ধি, 100 ডিগ্রি বাষ্প থেকে 105 ডিগ্রি বাষ্প, সেক্ষেত্রে বাষ্পই আছে, শুধুমাত্র উষ্ণতাটা পরিবর্তিত হলো। আচ্ছা, এবার দেখো এই পোর্শনটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, প্রথম ক্ষেত্রে কতটা তাপ লাগবে একটা একটা করে করবো। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে H1,
উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, তার মানে আমরা কী জানি বলো, এমএসটি। তার মানে বস্তুর ভর কত? আচ্ছা, এখানে ভর কথাটা উল্লেখ নাই, তাই তো? ধরে নাও এখানটায় 1 কেজি ভর, এখানে আমি একটু লিখে দিই কোশ্চেনটাতে, 1 কেজি 1 খণ্ড বরফকে ধরে নাও এটাই, ঠিক আছে? তাহলে কত হবে, এমটা কত, 1। আচ্ছা, জলের আপেক্ষিক তাপ যেহেতু, আচ্ছা 1 কেজি তো সিজিএসও করতে হবে, হ্যাঁ। তাহলে কারণ এসআই পদ্ধতিতে করতে গেলে আপেক্ষিক তাপের মানটা 4200 নিতে হবে, তো আমি সিজিএসও করি। 1 কেজি মানে কত বলতে পারি, 1000, তাই তো? ইন্টু এস মানে কত, আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ বলেছিলাম সিজিএস পদ্ধতিতে 1, আর উষ্ণতা কত হচ্ছে -20 থেকে 0, তার মানে কত বাড়লো, নিশ্চয়ই 20 বাড়লো, তার মানে 20,000 ক্যালোরি। H1 হলো এটা। সেকেন্ড, H2 যদি বলি, H2 কী হচ্ছে বলো, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জল, মানে অবস্থার পরিবর্তন। তো এটার ক্ষেত্রে আমরা কি করলাম, অবস্থার পরিবর্তনে ml হবে। আচ্ছা, এম কত, 1000, এল কত, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তো এটা গুণ করলে কত হলো, 80,000 ক্যালোরি। আচ্ছা, তারপরে H3তে আসি, বলো 3 নাম্বার পার্টে কি আবার, এবার কি 0 ডিগ্রি জল অবধি এসেছি, এবার 0 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি জল, আবার উষ্ণতা বৃদ্ধি, তার মানে এমএসটি। তাহলে 1000 গুণ 1 গুণ 0 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি জল, তার মানে 100 ডিগ্রি বাড়লো, তাহলে এটা কত হলো, 10,000 ক্যালোরি। তারপরে H4, এবার কী হবে, 100 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি বাষ্প, তার মানে আবার অবস্থার পরিবর্তন, তার মানে এম কত, 1000। এবার এল কত, এল কিন্তু এবার 80 না, কারণ এটা জলের বাষ্পীভবনের লীন তাপ, সেক্ষেত্রে 537 লিখতে পারো, আমি ক্যালকুলেশনের জন্য 540 লিখে নিচ্ছি, একটু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 5 4 0 আরও 3টে 0 ক্যালোরি, ঠিক আছে, হলো। লাস্ট কি একটা H5, সেটা কি, 100 ডিগ্রি বাষ্প থেকে 105 ডিগ্রি বাষ্প, তার মানে এমএসটি, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 1000 গুণ আপেক্ষিক তাপ 1, আর কত ডিগ্রি বাড়লো, 5 ডিগ্রি, তার মানে 5000 ক্যালোরি। তাহলে এই যে টোটাল 5টা ক্ষেত্রে 5 রকমের তাপ লাগলো, তাহলে আমি যদি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দিতে চাই, মোট কতটা তাপ লাগবে সবগুলোকে যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোট তাপ কত হবে, 20,000 যোগ 80,000 যোগ 10,000 যোগ 5,40,000 যোগ 5,000, সবগুলোকে যোগ করলে আমরা পাবো 20। আর আচ্ছা, জিরো কটা আছে, 3টে 0, 4টে 0 তো আছেই, তার মানে 5,000 এখানে হয়ে গেল। আচ্ছা, 8 2 10 11 11 4 15 5 20 2 5 2 7, মোটামুটি আমি একটা ক্যালকুলেশন করলাম, মনে হচ্ছে ঠিকই করলাম, ঠিক আছে। তাহলে মোট এত ক্যালোরি তাপের প্রয়োজন হবে, ঠিক আছে। 5,40,000 10 50 5 55 55, আর এদিকে হচ্ছে 8 2 10 11,000 15,000, 8 2 10 1 11 4 15 5 20 2, ঠিক আছে। তাহলে মোট এই পরিমাণ তাপের প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করলাম বুঝতে পারলে, যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ, যখন উষ্ণতার পরিবর্তন হচ্ছে কিন্তু যে পদার্থ ছিল সেই পদার্থই আছে, মানে বরফ থাকলে বরফই আছে, জল থাকলে জলই আছে, তখন কোন সূত্রে প্রয়োগ হবে, এমএসটি, H=, আর যখন উষ্ণতাটা একই আছে কিন্তু অবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে বরফ থেকে জল হয়ে যাচ্ছে, বা জল থেকে বরফ হচ্ছে, বা জল থেকে বাষ্প হচ্ছে, সেক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ হবে, এমএল। আর মোট তাপ কি, টোটাল যোগ করে দিলে মোট তাপটা টোটালটা বেরিয়ে যাবে, ক্যালোরি। বুঝতে পারলে তো? তাহলে এই যে গেল অঙ্কটা, এই অঙ্কটা এইভাবে কিন্তু করা যায়। আচ্ছা, এবার নেক্সট পার্টে যাই। দেখো, এবার আমরা পড়ব এই যে অবস্থার পরিবর্তন হলো গলন, এই গলনের ওপর, গলন এবং আরেকটা পড়বো যেটা বাষ্পীভবন, যেটা পড়বো সেটাও আছে, আসছে আস্তে আস্তে। তো যেটা বলছি, গলনের ওপর চাপের প্রভাব, মানে গলনের ওপর খুব ইম্পর্টেন্ট টপিক, এটা খুব ভালো করে একটু পড়তে হবে বা মনে রাখতে হবে, গুলিয়ে যায়
ওই জন্য যে গলনের ওপর চাপের প্রভাবটা কি, যে কোনো একটা বস্তুর ওপর যদি আমরা চাপ বাড়াই তাহলে তার গলনটা কি হবে, বা তার গলনাঙ্ক যদি বলি, মানে যে উষ্ণতায় অ্যাকচুয়ালি কী হয়, যে কোনো একটা বস্তুর গলন শুরু হয় সেই উষ্ণতাটাকে আমরা বলি গলনাঙ্ক, একটু পরে পড়ছি। তো সেই গলনাঙ্ক যেটা, সেই গলনাঙ্কটা কমবে না বাড়বে, মানে কম উষ্ণতায় সেটা গলে যাবে নাকি আরও বেশি বেশি উষ্ণতা লাগবে তবে গিয়ে গলবে। তো সেটা আমরা কি করে বুঝবো? দেখো, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যে এক নম্বরে কী লেখা আছে, যেসব পদার্থের গলনে আয়তন কমে, তার মানে কোনো একটা পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় যদি আয়তন কমে যায়, এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, বরফ, এর মধ্যে বরফ মানে কি, এটা জল, একই কনসেপ্ট, জল, ঢালাই লোহা, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো, এদের ক্ষেত্রে কি হয়, চাপ বাড়লে গলনাঙ্ক কি হয়, কমে যায়। উদাহরণ যদি বলি, বরফের ওপর চাপ বাড়ালে 0 ডিগ্রির কম তাপমাত্রায় গলে, তার মানে আমরা কি জানি যে 0 ডিগ্রি গেলে তবে সেটা জল, বরফ গলে জল হবে, কিন্তু যদি চাপ বাড়াই তাহলে 0 ডিগ্রির কম তাপমাত্রাতেই গলে যাবে। তার আর মানটা কত, প্রতি 1 বায়ুমণ্ডলের চাপ যদি বাড়িয়ে দিই তাহলে তার গলনাঙ্ক প্রায় 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। ঠিক আছে, এটা কিন্তু কমে যায়, মনে রাখবে। তার মানে কি, যাদের কঠিন থেকে তরল হওয়ার সময় আয়তন কমে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে তার কি হয়, গলনাঙ্ক কমে। এবারে উল্টোটা বলি, যেসব পদার্থের গলনে আয়তন বাড়ে, তাহলে কি কি পদার্থ, যেমন মোম, তামা, সোনা, রূপা, এদের যদি কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় কী হয়, এরা আয়তনে বাড়ে। আর এরা যেহেতু আয়তনে বাড়ে তাই এসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে কী হয়, গলনাঙ্কটা কী হবে, চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যাবে। যেমন কি, মোমের ওপর যদি আমরা চাপ বাড়াই তাহলে তা গলাতে আরও বেশি কী লাগবে, তাপের প্রয়োজন। নর্মাল অবস্থায় যতটা তাপ লাগবে, মোমের ওপর যদি চাপ বেড়ে যায় তাহলে আরও বেশি তাপের প্রয়োজন হবে, কারণ গলতে গেলে আরও বেশি পরিমাণ তাপ প্রয়োজন। তাই দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা যেসব পদার্থের গলনের পর আয়তন কমে, আর একটা যেসব পদার্থের গলনের পর আয়তন বাড়ে, দুটোর ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব ভিন্ন। যাদের গলনের ফলে আয়তন কমে তাদের যত চাপ বাড়াবো তত কী হবে, গলনাঙ্ক কমে যাবে। আর যেসব পদার্থের গলনের পর আয়তন বাড়ে তাদেরকে যত চাপ বাড়াবো তত গলনাঙ্ক কী হবে, বাড়বে, মানে বেশি উষ্ণতায় গলবে। ঠিক আছে, বেশি তাপের প্রয়োজন হবে। গেল, এটা গেল কি, গলনের ওপর চাপের প্রভাব। আচ্ছা, এবার এই যে কথাটা বললাম না, বরফের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কি চাপ বাড়ালে কী হয়, তার চেয়ে কম তাপমাত্রায় গলে যায়। এর একটা বাস্তবিক উদাহরণ হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবনটা কি, দেখো কয়েকটা জিনিস মনে রাখবে, যেমন চাপ প্রয়োগে কী হয়, গলনাঙ্ক পরিবর্তন মানে যেমন বরফের ক্ষেত্রে কী হয়, গলনাঙ্ক কমে। তো এর একটা উদাহরণ কি, পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবনটা কি, এই পরীক্ষাটা একটু মনে রাখবে, যে দুটুকরো বরফকে যদি আমরা হাতে নিয়ে একটু চেপে ধরি তাহলে তারা কি হয়, জোড়া লেগে যায়। এই জোড়া লেগে যাওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছে পুনঃশীলী ভবন। আচ্ছা, এর কারণটা কি, কারণটা দেখো, আমি এখানে একটু ডায়াগ্রামের মতো করে একটা আঁকি, ভালো করে বুঝবে। ধরো এখানে এক টুকরো বরফ আছে আর এর সংস্পর্শে আর এক টুকরো বরফ আছে। এবার যখন আমি এদিক থেকে আর এদিক থেকে চাপ দিচ্ছি, এর এই যে জয়েন্টের জায়গাটা, এই জায়গাটায় কি চাপ বাড়ছে, চাপ বাড়া মানে এই জায়গায় কি গলনাঙ্ক কমে গেল। এবার এই বরফটা ধরো সাপোজ এটা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা ছিল ধরো -3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর মাঝখানে বরফটা যেহেতু গলে গেছে, মানে চাপ বাড়ানোর ফলে কী হয়েছে, এর গলনাঙ্কটা কি কমে গেছে। তারপর দেখা গেল এখন এই পদার্থটা -4 ডিগ্রি সেন্টিগ্রেডও কী হয়, জলে পরিণত হয়ে যায়, কারণ গলনাঙ্ক কমে গেছে, গলে যাচ্ছে, -4 ডিগ্রিতেই গলে যাচ্ছে। কিন্তু অলরেডি তো এটা 2 আর 3-এ আছে, তার মানে এর যে কাছাকাছি সংস্পর্শের যে বরফটা সেটা কি জলে পরিণত হয়ে যাবে, যেহেতু চাপ বাড়িয়ে রেখেছি। এবার জল কি দুটো, এর জল আর এর জল আর এর জলকে আলাদা থাকবে, নিশ্চয়ই না, এক জায়গায় হয়ে যাবে জলটা। এবার যখন আমি আবার হাতটা সরিয়ে নেব, চাপটা কমিয়ে দেবো, তখন কি স্বাভাবিকের কি চাপটা কমে গেল, তাহলে আবার কি সেই 0 ডিগ্রিতে গলবে। তার মানে যেটা -4 ডিগ্রি যে জলটা ছিল সেই জলটা ইনস্ট্যান্টলি কী হয়ে যাবে, বরফে পরিণত হবে। আর বরফে পরিণত হওয়া মানে কি, যেমন এই দুটো আগে ভিন্ন ছিল, এখন নতুন বরফে কি পুরোটা জোড়া লেগে যায়। এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলি, পুনঃশীলী ভবন। দেখো ওটাই লেখা আছে, চাপ দেওয়ার ফলে বরফের স্পর্শতলে গলনাঙ্ক কী হয়, কমে যায়। এই যে স্পর্শতল যেটা, এর ফলে কি বরফ গলে জলে পরিণত হয়, আর চাপ সরে নিলে গলনাঙ্ক আবার কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আর ওই জল পুনরায় জমে কী হবে, বরফে পরিণত হয়, ফলে টুকরো দুটো কী হবে, এক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলি আমরা পুনঃশীলী ভবন। আরও উদাহরণ দেখবে, যেমন প্রত্যেকে তোমরা দেখবে গোলা খেয়েছো, যেমন বরফের গোলাগুলো খাওয়া হয়, তখনও দেখবে দুটো বরফকে এক টুকরো করলে কি হয়, বরফগুলো গুঁড়ো গুঁড়ো বরফগুলো কী হয়, জোড়া লেগে যায়। পুরোটা এটা একই রকমই। বা যখন ধরো কোনো পাহাড়ে গেলে ধরো অনেকে স্নোবল নিয়ে খেলে, তো সেই অনেকগুলো গুঁড়ো বরফগুলোকে একসাথে চেপে ধরলে দেখবে একটা গোলাকার বলের মতো পরিণত হয়ে যায়। তো সেটা চেপে ধরলে এই ঘটনাটাই ঘটে, আর এটাকে বলি আমরা পুনঃশীলী ভবন। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট পার্টে যাচ্ছি। দেখো কি আছে,
বাষ্পায়ন এবং স্ফুটন এটা কি? এই যে একটু আগে বললাম তরল থেকে যে কঠিন এই বাষ্প হচ্ছে, যেটাকে আমরা কি বলি বাষ্পীভবন। এবার এই বাষ্পীভবনের এটা হচ্ছে দুটো প্রকারভেদ, বাষ্পায়ন এবং স্ফুটন। দেখো বাষ্পায়ন ও বাষ্পীভবন, স্ফুটন ও বাষ্পীভবন, কারণ দুটোতেই কি হয় তরল থেকে বাষ্প হয়, কিন্তু দুটোর মধ্যে আবার পার্থক্য আছে। কি পার্থক্য? বাষ্পায়নটা কি? যে প্রক্রিয়ায় কোনো তরলের উপরের তল, এটা মাথায় রাখবে, উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় তাকে বলে বাষ্পায়ন। মাথায় রাখবে এর জন্য বাইরে থেকে কোনো তাপ দিতে হয় না, এটা কি হয় সাধারণ উষ্ণতাতেই হয়, এটা একটু মনে রাখবে। এটা সাধারণ উষ্ণতাতেই হয়। আর স্ফুটনটা কি? স্ফুটনে বাইরে থেকে তাপ দিতে হয়। দেখো লেখা আছে তাপ প্রয়োগের ফলে তরলের ভেতরের সমস্ত অংশ থেকে, এটা কি মাথায় রাখবে, এটা পুরো মানে তরলটা থেকে কিন্তু বাষ্প হবে, হ্যাঁ। আর এটা কি দ্রুত বাষ্প হবে, তাহলে এটাকে আমরা কি বলবো স্ফুটন। তাহলে বাষ্পায়ন ধীরে ধীরে হয়, স্ফুটন দ্রুত হয়। বাষ্পায়ন শুধু তরলের উপরিতল থেকে হয়, আর স্ফুটন কি তরলের সমস্ত অংশ থেকে হয়। আর বাষ্পায়নের জন্য বাইরে থেকে কোনো তাপ লাগে না, কিন্তু স্ফুটনে বাইরে থেকে যে স্ফুটনটা ঘটাচ্ছে তাকে একটা কিছু পরিমাণ তাপ দিতে হবে, ঠিক আছে। এইটা কি? এবার এটা যেমন ছিল সাধারণ উষ্ণতা বাষ্পায়ন, কিন্তু স্ফুটনের জন্য কি লাগে একটা নির্দিষ্ট উষ্ণতা, এই উষ্ণতাটাকে আমরা কি বলি স্ফুটনাঙ্ক। মানে স্ফুটনাঙ্ক কি? যে উষ্ণতায় কি হয় তরলের স্ফুটন শুরু হয় সেটাকে আমরা কি বলি স্ফুটনাঙ্ক। আচ্ছা, আসছি এবার পরের টপিক। দেখো বাষ্পায়ন কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা মুখস্থ করতে হবে না, কিন্তু কনসেপ্ট একটু মাথায় রাখবে। প্রথমে কার উপর নির্ভর করে? সবার ফার্স্টে নির্ভর করে তরলের উপরিতলের ক্ষেত্রফলের ওপর। কীরকম? দেখো বাষ্পায়ন হচ্ছে কি প্রথমত মনে রাখবে তলীয় ঘটনা। তলীয় মানে একটু আগে বললাম উপরিতলের ঘটনা, মানে বাষ্পায়ন কি শুধুমাত্র তরল উপরিতল থেকে হয়। তার মানে উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত কী হবে বাষ্পায়ন বেশি হবে। তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে অণুগুলো তত বেশি জায়গা থেকে কী হবে বাষ্পে পরিণত হওয়ার সুযোগ পাবে। এর ফলে বাষ্পায়নটা কী হয় দ্রুত হয়। তাহলে উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে বাষ্পায়ন তত বেশি হবে। আচ্ছা, এটা একটা উদাহরণ বলি। যেমন ধরো তুমি এক গ্লাসের মধ্যে চা খাবে আর প্লেটের মধ্যে চা খাবে, দেখবে প্লেটের চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ হচ্ছে গ্লাসের ক্ষেত্রে উপরিতলের ক্ষেত্রফলটা কম, কিন্তু প্লেটে যখন রাখা হয় তখন তরলের ক্ষেত্রফলটাকে বেড়ে যায়, মানে ছড়িয়ে পড়ে চাটা। এই জন্য দেখবে চা কী হয় প্লেটে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তুলনায় গ্লাস বা কাপে রাখলে উপরিতলের ক্ষেত্রফলটা কম বলে ঠান্ডাটা কম হয়। আচ্ছা, নেক্সট কিসের উপর ডিপেন্ড করে? উষ্ণতা বা তাপমাত্রা। যত বেশি তাপমাত্রা থাকবে তত কী হবে বাষ্পায়ন বেশি হবে, যত কম তাপমাত্রা থাকবে তত কি বাষ্পায়ন কম হবে। একই রকমই এই যে লাস্ট লাইনটা একটু মনে রাখবে, তাপমাত্রা বাড়লে বাষ্পায়নের হার বাড়ে। তৃতীয় কি? বায়ুর আর্দ্রতা। মনে রাখবে বায়ুর আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়ন তত কী হবে বেশি হবে। উল্টো বললাম, বায়ুর আর্দ্রতা যত বেশি হবে বাষ্পায়ন তত কম হবে। দেখো আর্দ্রতা বেশি হলে বাষ্পায়নের হার কী হয় কমে যায়। এবার আর্দ্রতা জিনিসটা কি? আর্দ্রতা জিনিসটা হলো যে এই যে বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ। দেখবে শীতকালে কী হয়, শীতকালে বাতাসে কিন্তু জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, আর তুলনায় বর্ষাকালে কী হয় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণটা বেশি থাকে। এবার এই কারণে বর্ষাকালে কী হয় ভিজে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকোয় না, তুলনায় শীতকালে দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ শীতকালে যেহেতু বাতাসে জলীয়বাষ্প নেই, বাতাস কী চায় বেশি পরিমাণে জলীয়বাষ্প শোষণ করতে। এই কারণে যে কোনো বস্তু থেকে বা জামা কাপড় থেকে জলটা সে শোষণ করে নেয়। এর ফলে কি বাষ্পায়নের মানটা কি দ্রুত বাড়ে। এবার আর্দ্রতা কম থাকলে এই ঘটনাটা ঘটবে, কিন্তু যদি আর্দ্রতা বেশি থাকে মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে তো বাতাস চাইবে না আর নতুন করে কিছু জল বা জলীয়বাষ্প নিতে। এই কারণে কী হয় বাষ্পায়নের মানটা কী হবে তখন কম হয়, কি বায়ুর আর্দ্রতাটা বেশি থাকলে। ঠিক আছে, এই দেখো লেখাই আছে এখানে, এজন্য বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা জামা কাপড় কী হয় দ্রুত শুকায়। তাহলে শীতকালে তাড়াতাড়ি শুকোবে তুলনায় বর্ষাকালের। আচ্ছা, থার্ড কার উপর ডিপেন্ড করে? বায়ু চলাচল। দেখবে বায়ু প্রবাহ যত বেশি হয় বাষ্পায়ন তত দ্রুত হয়। কীরকম? একই রকমই চায়ের কনসেপ্টটা ভাবো, তুমি এক কাপ চা নিলে গরম চা, তুমি গরম চাটা কীভাবে খাবে ফু দিয়ে। ফু দিলে দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়? কারণ ফু দিলে সেই তরলের উপর একটা বায়ু প্রবাহ সৃষ্টি হয়, আর বায়ু চলাচল করলে কী হয় বাষ্পায়নের হারটা কী হয় দ্রুত বেড়ে যায়। দেখো বাতাসের গতিবেগ বাড়লে কী হয় বাষ্পায়নটা কী হবে অত্যন্ত দ্রুত হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কি 5 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তো মনে রাখবে চাপ যত কম হবে মানে উপর থেকে বায়ুর চাপটা যত কম হবে তত কি বাষ্পায়নটা কি দ্রুত বাইরে বেরিয়ে যেতে চাইবে। তার মানে বাষ্পায়নটা তখনই বেশি হবে যখন বায়ুর চাপটা কম থাকবে। তো এই জন্য কী বলা হয় শূন্য স্থানে বাষ্পায়নের হার সবচেয়ে বেশি। কারণ শূন্য স্থান মানে কি তরলের উপরে কোনো বায়ু নেই বা কোনো পদার্থ নেই, এর ফলে তরলের উপর কিন্তু কোনো রকম চাপ সৃষ্টি করতে সে পারে না। তাই যখন শূন্য স্থান থাকে তখন কী হয় বাষ্পায়নের চাপটা
এই বাষ্পায়নের হারটা সবথেকে বেশি হয়। এবার তুলনামূলক যদি অন্য কোনো পদার্থ বায়ু থাকে বা অন্য কোনো হালকা গ্যাস থাকে, তাহলে সেই হারে বাষ্পায়নের হারটা কী হবে, কিছুটা পরিমাণ কমতে থাকবে আস্তে আস্তে। আর যত ভারী গ্যাস থাকবে তত বাষ্পায়নের হারটা কী হবে, স্লো হবে। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি কি, বিভিন্ন তরল বিভিন্নভাবে বাষ্পায়িত হয়। জলকে তুমি দেখো খোলা বাতাসে রেখে দাও, অনেক ধীরে 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 বাষ্প হবে। তুলনায় তুমি পেট্রোল রাখো, বা আমি যদি অন্য কোনো পদার্থ যদি বলি, যেমন ধরো ইথার, যেটাকে আমরা বলি হচ্ছে অনেকে ইথারই বলে সেটাকে, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল বলে, যাই হোক বিভিন্ন নাম আছে। তো এগুলো কি হয় দেখবে, খোলা বাতাসে রেখে দিলে তাড়াতাড়ি কিন্তু এরা বাষ্প হয়ে যায়, ঠিক আছে। তার মানে এরা জলের চেয়েও কিন্তু অনেক দ্রুত বাষ্পীভূত হতে পারে। তাহলে বিভিন্ন তরলের ক্ষেত্রে এই ঘটনাটা বিভিন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা কি গেল, বাষ্পায়ন গেল। এবার আমরা পড়ব স্ফুটনাঙ্ক বা স্ফুটন থেকে যে ঘটনাটা আসে, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক সংজ্ঞাটা বললাম যে, যে কোনো তাপমাত্রায় কোনো তরল বাষ্পে পরিণত হলে তাকে কি বলি, স্ফুটনাঙ্ক বলি। যে তাপমাত্রায়, যেমন উদাহরণ যদি বলি স্বাভাবিক জলের ক্ষেত্রে কত, সেটা 100°C, এটা তো জানাই আছে। আচ্ছা, এবার স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, মনে আছে গলন কী কী বিষয়ের উপর নির্ভর করে বলেছিলাম, চাপের ওপর একটা, সেরকমই স্ফুটনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, মনে রাখবে 3টে জিনিস। প্রথমটা কি, বায়ুমণ্ডলীয় চাপ। এবার বায়ুমণ্ডলীয় চাপটা কি, দেখো বায়ুর চাপ যত বাড়বে তত কি স্ফুটনাঙ্কের মানটা কী হয়, তত বেড়ে যায়, ঠিক আছে। যেমন উদাহরণ যদি বলি, ধরো প্রেশার কুকার, উদাহরণ হয়তো এখানে লেখা আছে, এই যে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, কথাটা বললাম। এই যে প্রেশার কুকার, প্রেশার কুকারটায় কী হয় দেখো, ধরো প্রেশার কুকারে মুখ ঢাকনা দেওয়া থাকে, বা প্রেশার কুকার ভাবতে পারো, বাড়িতে যখন ধরো নর্মাল রান্না করা হয়, অনেক সময় দেখবে সেদ্ধ করার জন্য কি মুখে কিছু ঢাকনা দেওয়া হয়, ঠিক আছে। ঢাকনাটা কেন দেওয়া হয়, যাতে ভেতরের জলীয় বাষ্পটা কী হয়, ভেতরে আবদ্ধ থাকে, এবং সেই বাষ্পটা থাকার দরুন কী হচ্ছে, সেই তরলের উপর একটা চাপটা বৃদ্ধি করে, কারণ সেই বাষ্পের একটা চাপ আছে, বাষ্প চাপ। তো সেই চাপের জন্য কী হয়, তরলের স্ফুটনাঙ্কটা কী হয়, কিছুটা বেড়ে যায়। আর স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়া মানে কি, বেশি উষ্ণতায় ফুটছে, বেশি তাপের প্রয়োজন, এই জন্য কী হয়, খাবার তাড়াতাড়ি এবং ভালো সেদ্ধ হয়, ঠিক আছে। এই যে খাবার সেদ্ধ করতে, কোথায় হলো, এই যে খাবার দ্রুত সেদ্ধ হয়, ঠিক আছে। আর উল্টো দিকে যদি চাপ কমে যায় তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে। এবার এর উদাহরণ কি, ধরো পাহাড়ে যেহেতু বায়ুমণ্ডলের পরিমাণটা কী হয়, বায়ুমণ্ডলের ঘনত্বটা কম থাকে, এই কারণে চাপটাও কি কম। আর চাপ যেহেতু কম, সেই জন্য দেখবে পাহাড়ে, দার্জিলিং বা সেই ধরনের কোনো হিল স্টেশনে কী হয়, সাধারণত খাবারটা কম সেদ্ধ হয়, তাড়াতাড়ি জল ফুটতে শুরু করে এবং ভালো সেদ্ধ হয় না। এই যে দেখো লেখা আছে, খাবার সেদ্ধ করতে কী হয়, দেরি করায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল বায়ুর চাপের ওপর স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা। এরপরে পড়ব তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি কি, একটু আগেই বললাম যে বিভিন্ন তরল বিভিন্ন রকম হয়। যেমন জল কম উষ্ণতা, মানে 100°C জল ফুটবে, আবার কোনো কোনো তরল আছে 100°-র অনেক কম, তাতেও ফুটে যায়। যেমন ধরো পেট্রোল ধরো নর্মাল তরল অবস্থায় থাকে, কিন্তু তুমি যদি মুখটা খুলে রাখো যে কোনো গাড়ির, তাহলে দেখবে পেট্রোলটা বাষ্পীভূত হয়ে গেছে। তার মানে এর ক্ষেত্রে কী হয়, এরা খুব সহজেই বাষ্পীভূত হয়ে যেতে পারে। তো তরলের প্রকৃতি একটা ম্যাটার করে, যে কোন তরল নিচ্ছে তার হিসেবে কিন্তু স্ফুটনাঙ্কের মানটা ডিপেন্ডও করবে, ঠিক আছে। আর 3 নাম্বার পয়েন্টটা কি, অপদ্রব্যের উপস্থিতি, মানে তরলের মধ্যে যদি অন্য কোনো একটা পদার্থ মিশে থাকে। যেমন ধরো সাধারণত দেখবে তরলের মধ্যে লবণ বা চিনি যদি মেশানো থাকে, তাহলে স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, মানে একটু স্লো, মানে গরম হয় আর কি, মানে একটু টাইম লাগে গরম হতে, ঠিক আছে। স্ফুটনাঙ্কটাই বেড়ে যায়, মানে বেশি তাপ লাগবে আর কি। এই ঘটনাটাকে আমরা কি বলি, স্ফুটনাঙ্ক উন্নয়ন বলা হয়, মনে রাখবে এটা, ঠিক আছে। মানে বয়লিং পয়েন্টটা কী হচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে, স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। যেমন এক্সাম্পলটাও বলাই ছিল, বিশুদ্ধ জলের চেয়ে কী হয়, লবণাক্ত জলের স্ফুটনাঙ্ক বেশি হয়। তার মানে তুমি পিওর H2O নেবে, সেটাকে ফোটাতে যতটা তাপ লাগবে, ওর সাথে যদি সামান্য পরিমাণ লবণ বা চিনি মেশানো থাকে, তাহলে সেই জলটা ফুটতে কিন্তু তার তুলনায়ও আরও কিছুটা বেশি সময় লাগে, ঠিক আছে। তাহলে এটা গেল কি, স্ফুটনাঙ্ক, ঠিক আছে। নির্ভরশীলতা। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটা কি, দেখো আমরা একটু আগে বললাম যে তাপ দিলে কী হয়, আমরা জানি সাধারণত যে কোনো বস্তুর কী হয়, আকৃতি বা আকার যদি বলি সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই সম্পর্কে ডিটেলে পরের দিন আমরা পড়ব। কিন্তু জলের ক্ষেত্রে ব্যাপারটা একটু বলে নিই, জলের ক্ষেত্রে প্রসারণটা কিন্তু নর্মাল অন্যান্য বস্তুর ক্ষেত্রে হয় না। এই জন্য এটা কী বলা হয়, ব্যতিক্রান্ত, মানে একটা আলাদা ব্যতিক্রম, ঠিক আছে। কীরকম, এখানে লেখাটা আমি পরে বলছি, আগে একটু বুঝিয়ে নিই। জল কি হয়, জলের রেঞ্জ যদি আমি বলি, 0°C থেকে শুরু করে 100°C, এর মাঝখানে জল থাকবে। আর 0-র কম হলে সেটা তো বরফ হয়ে গেল, আর 100-র বেশি হয়ে গেলে সেটা কী হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তাহলে 0 থেকে 100-র মধ্যে জল থাকবে।
এইবার এর মধ্যে 0 ডিগ্রি থেকে শুরু করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এই পর্যন্ত কি হয়, উষ্ণতা বাড়ালেও কি হবে, আয়তনটা কমে। কিন্তু 4 থেকে যদি আমি 100 ডিগ্রি অবধি যাই, এখানে কি হবে, আয়তন নর্মাল যে অন্যান্য বস্তুর মতোই, উষ্ণতা বাড়লেও আয়তন বাড়ে। কিন্তু এই 0 থেকে 4 ডিগ্রি এইটুকুটার মধ্যে কিন্তু আয়তন সর্বদা কী হবে, কমবে। যতই তুমি উষ্ণতা বাড়াও না কেন, আয়তন কমে। ঠিক আছে, এর কারণটা কি, দেখো এই কথাই লেখা আছে যে দেখো 0 ডিগ্রি তাপমাত্রা জলকে তাপ দিয়ে যখন তাপমাত্রা বাড়ানো হয়, তখন তার আয়তন না বেড়ে কী হয়, কমতে থাকে। আর এই সংকোচন চলতে থাকে কত পর্যন্ত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এবার 4 ডিগ্রির পরে যদি আরও তাপমাত্রা বাড়ে, তাহলে আবার সাধারণ তরলের মতো সেটা কী হবে, বাড়তে থাকে, প্রসারিত হতে থাকে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার যদি বলি এর কারণটা কি, কারণটা একটাই, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হয়, জলের ঘনত্ব কী হয়, সর্বাধিক। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার কি হয় ঘটনাটা, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু জলের ঘনত্ব সর্বাধিক, এবার ঘনত্বের সাথে আয়তনের কি সম্পর্ক, ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি জানি, ভর বাই আয়তন। তার মানে কারোর ঘনত্ব বেশি হলে কী হবে, আয়তনটা কম হবে, আর কারোর ঘনত্ব যদি কম হয়, তার মানে আয়তন কী হবে, বেশি হবে। ঠিক আছে, যেহেতু 4 ডিগ্রিতে জলের ঘনত্ব কি সর্বাধিক, সেই কারণে তার আয়তনটা কি সর্বনিম্ন, যেহেতু ঘনত্ব আর আয়তন কি বিপরীত সম্পর্ক। একই রকম অন্যান্য ক্ষেত্রে মানে 4 ডিগ্রি পর থেকে যেহেতু কী হয়, উষ্ণতা বাড়ালে আয়তন এই ঘনত্ব কী হয়, ধীরে ধীরে কমতে থাকবে দুদিকেই, এই কারণে তার আয়তনটাও কী হবে, দুদিকেই বাড়তে থাকে। একটা গ্রাফের সাহায্যে বোঝাই, তাহলে ভালো মতো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যদি আমি ডান দিকে এই বরাবর আমি যদি ধরি, ধরো উষ্ণতা, আর এই বরাবর ধরলাম আয়তন। ঠিক আছে, এবার উষ্ণতার একটা স্কেল বলে দিলাম, ধরো এখান থেকে এটুকুটা, মানে এটা তো 0 0, ঠিক আছে, এটা বলে দিলাম 4 ডিগ্রি সি। তাহলে 4 ডিগ্রিতে আয়তন কি হয়, সর্বনিম্ন হবে। এরকম হয় গ্রাফটা। ঠিক আছে, একটু ভুল হলো, দাঁড়াও, এরকম। তার মানে কি, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, একটা আয়তন থাকে, তো এই এই আয়তনটা কী হচ্ছে, সর্বনিম্ন। এবার 4 ডিগ্রি থেকে যদি তুমি উষ্ণতা আরও কমো, 0 ডিগ্রি অবধি যেতে যেতে কি আয়তন এর তুলনায় কিছুটা বেড়ে যায়। আবার 4 ডিগ্রি থেকে ডান দিকেও যদি যাও, তাও কী হবে, আয়তন কিছুটা বাড়বে। একই রকমই এটাকে যদি ঘনত্বের সাথে আমরা তুলনা করি, এদিকে আমরা কি করলাম, উষ্ণতা, আর এই দিকে করছি ধরো ঘনত্ব। তাহলে কি হবে, একই রকমই যদি এটাকে কত রাখি, 4 ডিগ্রি সি, এটা 0,0, এর ক্ষেত্রে হবে হচ্ছে এরকম। তার মানে কি, 4 ডিগ্রিতে ঘনত্বটা কি হচ্ছে, সবচেয়ে বেশি। এবার 4 ডিগ্রি থেকে যত কমবে, তত কী হবে, ঘনত্ব কমবে। 4 ডিগ্রি থেকে যত বাড়বে, তাও কী হবে, ঘনত্ব কমবে। দুই ক্ষেত্রেই কমে। 4 ডিগ্রিতে ঘনত্ব হচ্ছে সর্বাধিক, আর আয়তনটা হচ্ছে মনে রাখবে সর্বনিম্ন। তাহলে সর্বাধিক ঘনত্ব কোনটা, এই যে এই মানটা কী হবে, ম্যাক্সিমাম ঘনত্ব। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ। এবার এর কিছু সুফল আছে, কিছু কুফল আছে। সুফল কি, যেমন শীত প্রধান দেশে কী হয়, হ্রদের উপরিতলে বরফ হলে নিচে কিন্তু জল থাকে, এই কারণে কী হয়, জলজ প্রাণীরা কী হয়, বেঁচে থাকে। অনেক সময় দেখবে কোনো একটা লেক, পাহাড়ে গেলে লেক অনেক সময় কী হয়, বরফে ঢেকে থাকে, মানে উপরের জলটা উপরিতলটা বরফ হয়ে যায়, কিন্তু সেই বরফের নিচে কিন্তু জল থাকে। কারণ নিচের জলের উষ্ণতা কখনোই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কি হয় না, কমে না। এবার জল জমে বরফ হতে গেলে কত লাগবে, মাইনাসে তো যেতে হবে না, অ্যাটলিস্ট 0 ডিগ্রি তো লাগবেই, নাহলে তো বরফ হচ্ছে না। কিন্তু সেই 0 ডিগ্রি হওয়ার চান্সটা কখনোই পায় না। কারণ কি, কারণ নিচের জলটা সর্বদা কত ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। উপরিতলের পরিবেশের উষ্ণতা মাইনাসে চলে গেল, জলের বা কোনো একটা হ্রদ বলি বা কোনো লেক বলি, এর ক্ষেত্রে নিচের জলের উষ্ণতা সর্বদা কত থাকবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিক্সড। এই কারণে জলজ প্রাণীরা জলের মধ্যে সবসময় থাকতে পারে। বুঝতে পারলে, তাহলে এই ঘটনাটা গেল হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ব্যাস, আজকে এই পর্যন্তই আছে। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। আমি আরেকবার একটু সামারি করে দিই, কারণ আমি যদি এরপরে এর সাথে আবার যদি কী বলে আকার বৃদ্ধির ব্যাপারটা রাখি, সেটা আবার একটু লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, সেটা অল্প একটু পার্ট আছে, ক্লাস 10-এর পার্ট, এই পর্যন্ত ক্লাস 9 অবধি ছিল।
টেনের পার্টটা তাপের আমি নেক্সট ক্লাসে পড়াবো আবার। এখানে যা যা বললাম এখানে কিন্তু পুরোটা কি অবস্থার পরিবর্তন রিলেটেড, ঠিক আছে? তো যা যা টপিকগুলো বললাম প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ভালো মতো করে ডিটেইলে কিন্তু পুরোটা পড়বে, ঠিক আছে? অবশ্যই কেমন লাগলো পড়ে অবশ্যই গ্রুপে ফিডব্যাক দেবে, এবং এর কোনো রকম কোনো যদি ডাউট থাকে সেটা আবার পরবর্তী লাইভ ক্লাসে একদম ডিটেলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা।